অধ্যাপক তাতিহিতির সাথে যেসব কথা হয়েছিল এবং আহমাদ মুসা যা জানতে চায় এক এক করে সব বলল ফাদার মাহকোহ মিলানি মিনারকে। সামনেই ফরাসে হাঁটু মুড়ে বসেছিল ফাদার মাহকোহ, তার সামনে ফরাসে বসে কথা বলছিল আহমাদ মুসা। আহমাদ মুসার পেছনে আছে মারেফা ও মাহিন, পাশে একটু তফাতে বসেছিল মারেফা মাহিনের মা পাশাপাশি। এটাই ফাদার মাহকোর অফিস ঘর। ঘরের বাইরের দেয়াল এবড়ো থেবড়ো ক্ষয়ে যাওয়া পাথরের হলেও ভেতরটা অনেকটা ভালো। ফাদারের এই অফিস ঘরের পাশে উপাসনালয় মানে মন্দির। উপাসনালয়টি নতুন পুরাতনের মিশ্রণ। আগের কাঠামোর উপর উপাসনালয়টি পুনর্নির্মিত। আহমাদ মুসা এসে যখন উপাসনালয়ে ঢুকেছিল তখন উপাসনা চলছিল। বিরাট ঘর, সবাই ফরাসের উপর লাইন করে পশ্চিমমুখী হয়ে হাঁটু মুড়ে বসে, সবাই ধ্যানস্থ। ধ্যানের সময় শেষ হলে সবাই একসাথে প্রার্থনা করল। উপাসনালয়ের পশ্চিম দেয়ালে একটা বড় অর্ধচন্দ্র। পরে আহমাদ মুসা জিজ্ঞাসা করে জেনেছিল অর্ধচন্দ্র মানে হল চন্দ্র জগতেশ্বরী হীনা এর প্রতীক। পলিনেশীয় বিশ্বাস মতে জগতেশ্বরী হীনা চন্দ্ররূপে প্রকাশিত। আহমাদ মুসার কথা শেষ হলেও ফাদার মাহকোহ যেমন ছিল তেমনই বসে রইল। তার মাথা ঈষৎ নোয়ানো, তার চোখ দুটি দুজনের মাঝখানে মাটির মেঝের উপর নিবদ্ধ। মাথায় কাপড়ের একটা গোল বন্ধনী, পাগড়ির একটা বেড়ের মতো। প্রাচীন রাজবংশের রাজ শিরস্ত্রাণের প্রতীক সেটা। সে প্রতীকের মাঝখানে অর্ধচন্দ্রও শোভা পাচ্ছে। ফাদার মাহকোর পরনে লম্বা জামা, মুখে সুন্দর শুভ্র দাড়ি। ফাদারের বয়স শুনেছিল 100 বছরের বেশি। তার দেহের কাঠামো শিথিল হয়েছে অবশ্যই, কিন্তু মুখে চোখে তারুণ্যের দূতি। একসময় মুখ তুলল ফাদার, তাকালো আহমাদ মুসার দিকে। চোখে তার শান্ত গভীর দৃষ্টি। বলল, বুঝতে পারছি তুমি একটা মিশন নিয়ে এসেছ। মিশনটা মনে হচ্ছে কোনো এক অ্যাটলের তলদেশের স্থাপনা সন্ধান করা, কিন্তু এর বাইরে তুমি এদেশের না হয়েও এদেশের অতীত নিয়ে, ইতিহাস নিয়ে, জনকাহিনী নিয়ে যে আগ্রহ প্রকাশ করছো তার জন্য আমি মোবারকবাদ দিচ্ছি তোমাকে। আজকের মানুষ, বিশেষ করে আমাদের মতো অনুন্নত দেশের মানুষ, সভ্যতার ভোগবাগী মোহে পড়ে বর্তমানে সমৃদ্ধি ও ভবিষ্যৎ গোছানো নিয়ে এতটাই ব্যস্ত যে নিজেদের অতীত নিয়ে ভাববার সময় এদের নেই। আবার অনেক ক্ষেত্রে তারা আমাদের রাজা মাকোয়া তাকাও এর মতো নিজেদের ইতিহাসের সব উপাদান নিজের হাতেই ধ্বংস করছে। তুমি তার ব্যতিক্রম। ধন্যবাদ তোমাকে। বলে একটু থেমে আবার শুরু করল, তুমি অনেক বিষয় সামনে এনেছ, কিন্তু বিষয়গুলো সারাংশ করলে দুটি বিষয় মুখ্য হয়ে ওঠে। এক, কাহিনীর ভাইমিতির নামের সাবানু এবং প্রিন্স হেসানার নামের হোসানা অংশ আরবি ফার্সি শব্দের অপভ্রংশ। তাদের নামের সাথে আরবি ও ফার্সি ভাষার নাম কোথেকে এলো। এবং দুই, কাহিনীটিতে অ্যাটল প্রাসাদের যে কথা বলা হয়েছে তার বাস্তবতা। ফাদার থামল, চোখ বন্ধ করে একটু ভাবল, বলল, এইমাত্র আমি বললাম আমাদের রাজা মাকোয়া তাকাও পলিনেশীয় দ্বীপাঞ্চলের শত শত বছর ধরে জমিয়ে তোলা পূর্বপুরুষদের কাহিনী সব ধ্বংস করে দিয়েছে। এর সাথে অনেক ইতিহাস মুছে গেছে। এটা তাহলে সত্যি ঘটনা? আহমাদ মুসা বলল। দুর্ভাগ্যজনক এক সত্য জনাব আহমাদ। পলিনেশীয় সভ্যতার একটা বড় বৈশিষ্ট্য হল পারিবারিক ইতিহাস স্মৃতিতে ধরে রাখা। এভাবে 1000 বছরের ইতিহাস ছিল তাদের স্মৃতির স্তরে, কিন্তু ইউরোপীয়রা আসার পর তাদের নতুন সভ্যতা বিপর্যয় ঘটায়। স্মৃতির ইতিহাসকে লিখে রাখার বা এর লেখ্য রূপ তৈরির হিড়িক পড়ে যায়। এরপর ইতিহাসকে একমুখী করার প্রবণতার সৃষ্টি হয়। এই প্রবণতা প্রবল হয়ে ওঠে ইউরোপীয় ঔপনিবেশিকদের হাতের পুতুল নতুন রাজাদের মাধ্যমে। 1757 সালের জুনে আসে ব্রিটিশ ক্যাপ্টেন ওয়ালিস বন্দুক কামান নিয়ে। নির্দয় পন্থায় দখল হয়ে যায় রাজধানী আরুসহ তাহিতি এবং পলিনেশীয় দ্বীপাঞ্চল। আর 1768 সালে আসে ফরাসিরা আরও বড় শক্তি নিয়ে, এবং তারা ব্রিটিশদের তাড়িয়ে দখল করে নেয় গোটা এলাকা। স্থানীয় রাজারা প্রতিরোধ চালিয়ে যায় অনেক দিন। অবশেষে উচ্ছেদ হয় ঐতিহ্যবাহী
পমারি রাজবংশ ও স্থানীয় রাজারা। 1815 সালে ফরাসিদের পুতুল রাজা দ্বিতীয় পম্পাই একমাত্র রাজা হিসাবে ঘোষিত হন। ধ্বংস হয় রাজধানী আরু, ধ্বংস হয় অতীতের সমাজ সভ্যতা নির্দয়ভাবে, আর সব কিছুর উপর চেপে বসে খ্রিস্টান রাজা। গির্জা ছাড়া সব ধরনের উপাসনালয় ধ্বংস করা হয়। এরই ধারাবাহিকতাতেই 1890-এর দশকে রাজা মাকিয়া তাকাও লিখিত সব পারিবারিক ইতিহাস ধ্বংস করে ফেলে, একমাত্র তার সময়ের ইতিহাস ছাড়া। তার ফলে মাকিয়া তাকাওদের কাহিনী পলিনেশিয়ার একমাত্র ইতিহাস হয়ে দাঁড়ায়। শুধু পলিনেশিয়াতে নয়, প্রশান্ত মহাসাগরীয় সব দ্বীপাঞ্চলে এই ঘটনারই পুনরাবৃত্তি ঘটে। ইউরোপীয় ঔপনিবেশিকদের উদ্যোগে এক ইতিহাস তৈরির নামে। ধ্বংসের এই ঝড়ে অগণ্য সত্য কাহিনী, ইতিহাসের ঘটনা, ইতিহাসের উপাদান চিরতরে হারিয়ে গেছে। থামল ফাদার মাহকো। বিস্ময়ের বেদনা নিয়ে আহমাদ মুসা তাকিয়েছিল ফাদার মাহকোর দিকে। ফাদার মাহকো থামতে আহমাদ মুসা বলল, ইউরোপীয় ঔপনিবেশিকরা এই কাজ বহু দেশে করেছে, কিন্তু সবখানে তারা 16 আনা সফল হয়নি। আপনাদের পলিনেশিয়াতে কি অবস্থা স্যার? আমাদের পলিনেশিয়াতে অন্য সব লিখিত ইতিহাস শুধু ধ্বংস করা হয়েছে তাই নয়, অন্য ইতিহাসের পাঠ সংরক্ষণ নিষিদ্ধ করা হয়। তার ফলে এখানে সেখানে কিছু কাহিনী, কথা, ইতিহাস ধ্বংসের হাত থেকে বাঁচতে পারলেও সংরক্ষণ ও চর্চার অভাবে সেসব বেশি দিন বাঁচতে পারেনি, বলল ফাদার। স্যার, আপনি তো তা বাঁচাতে পেরেছেন, আহমাদ মুসা বলল। কিছু কিছু, এমনকি আমাদের পারিবারিক ইতিহাসের সবটা সংগ্রহ করতেই পারেনি। আমাদের রাজধানী আরু ধ্বংসের সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় আমাদের রাজকীয় সংগ্রহশালা ও লাইব্রেরি। আমি ব্যাপক ঘুরে বেরিয়েছি ইতিহাসের কাহিনীর সন্ধানে। কিছু মানুষের স্মৃতি থেকে, কিছু গোপনে সংরক্ষিত লেখা থেকে আমি সংগ্রহ করেছি, বলল ফাদার মাহকো। ধন্যবাদ স্যার। আপনার সংগ্রহ কতদূর অতীত পর্যন্ত যেতে পেরেছে স্যার? আহমাদ মুসার জিজ্ঞাসা। পেছনের ইতিহাস কতদূর পেছনে গেছে তা আমি জানি না, এ ব্যাপারে এখনো ঐক্যমত হয়নি। আমার কাছে ইতিহাসের যে উপাদান আছে তাতে অনেক ফাঁক ফোকর থাকলেও এক নজরে আমাদের ইতিহাস সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, বলল ফাদার। ধন্যবাদ স্যার। আমাকে আপনি কিভাবে সাহায্য করতে পারেন? আহমাদ মুসা বলল, তুমি হাসানা ও শাবানু এই দুই আরবি ফার্সি নামের উৎস খুঁজছ, কিন্তু শুধু এই দুটি নামই তো নয়, আরো অনেক নামের উৎস তোমাকে খুঁজতে হবে। পলিনেশীয় সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে পুরাতন দ্বীপ তাহিতি নাম নিয়ে কি তুমি ভেবেছ? তাহিতিতে বিশ্বের সুন্দরতম দ্বীপ যদি নাও বলি, তাহিতি বিশ্বের সুন্দরতম দ্বীপের একটি অবশ্যই। ইউরোপীয়রা এই দ্বীপকে দেখেই বলে উঠেছিল আইল্যান্ড অফ লাভ, ভালোবাসার দ্বীপ। ফরাসি বোগেনভিল বলেছিলেন মিথ অফ প্যারাডাইস, স্বর্গের কল্পলোক। আরেকজন রোসো বলেছিলেন মহত্তম অসভ্য। কিন্তু তাদের অনেক আগে তাহিত তার নামের মাঝে তার পরিচয়কে, রূপকে ধারণ করেছে। 850 খ্রিস্টাব্দের দিকে প্রথম মানব যারা তাহিতিতে বসতি গড়তে আসে, তারা তাহিতিকে আমার শ্রদ্ধা, আমার সালাম বলে বুকে জড়িয়ে ধরেছিল। ভাই আহমাদ, হাওয়াই বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা অধ্যয়ন করার কিছু সুযোগ আমার হয়েছিল। তাহিতি নিজেই আরবি শব্দ, আরবি মূল তাহিয়াত থেকে এসেছে। তাহিয়াত অর্থ আমার শ্রদ্ধা, আমার অভিনন্দন, আমার সালাম। প্রথম মানব যারা তাহিতিতে আসেন তারা শ্রদ্ধার, ভালোবাসার, শান্তি আকাঙ্ক্ষার মহত্তম নাম দিয়েই দ্বীপটিকে বরণ করেন। কিন্তু এ লোকগুলো কারা, কোথেকে কিভাবে এলো, এটাই এখনকার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর পেলে পলিনেশীয় কাহিনীতে মূল আরবি ফার্সি হাসান ও শাহ বানু নাম কোথেকে এলো তাও পরিষ্কার হয়ে যাবে। তাহিতির মতো অনেক আরবি শব্দ আমরা তাহিতি ও পলিনেশিয়ায় পাব। হয়তো এমনইভাবে প্রশান্ত মহাসাগরীয় সব দ্বীপাঞ্চলেই পাওয়া যাবে। ইউরোপীয়রা আসার আগে যারা রাজার অধীনে বা স্বাধীনভাবে তাহিতি বিভিন্ন অঞ্চল শাসন করত, তাদের আরাই বলা হতো। তারা জনগণের প্রদর্শনকারী হিসেবে এই উপাধি ব্যবহার করত। এটাও আরবি শব্দ। তাহিতি রাজধানী ধ্বংস করে ফেলা, আমাদের এই প্রিয় শহরের আরু নামটিও আরবি।
আরাই এর অপভ্রাংশ। আবারও প্রশ্ন এসে দাঁড়ায়, আঞ্চলিক শাসকদের এই আরাই নাম এবং স্বাধীন তাহিতি ও পলিনেশিয়ার গৌরবান্বিত রাজধানীর আরু নাম কোথেকে এলো, কারা রাখল, কেনই বা রাখল? এই প্রশ্নগুলো আহমাদ তোমার প্রশ্নের মতোই। এই প্রশ্নগুলোর জবাব পেলে তোমার প্রশ্নেরও জবাব হয়ে যাবে। অতীত ইতিহাসের মধ্যেই এর জবাব পাওয়া যাবে। দীর্ঘ এক বক্তব্য দিয়ে থামল ফাদার মাহকো। কিন্তু স্যার, ইতিহাস তো ধ্বংস করেছে, আহমাদ মুসা বলল। এরপরও এখানে সেখানে কিছু তো রক্ষা পেয়েছে, তার কিছুটা আমিও সংগ্রহ করতে পেরেছি। আমাদের নিজেদের পারিবারিক ইতিহাস তো আছেই, বলল ফাদার মাহকো। এই ইতিহাসের গোড়াটা কত দূর পর্যন্ত গেছে জিজ্ঞাসা আহমাদ মুসার। এরকম ইতিহাসের কোনো সময় নির্ণয় করা মুশকিল। তারপরও এভাবেই কাহিনী বর্ণিত লিখিত হয়েছে, তাও আবার অধিকাংশ ক্ষেত্রে অ্যালেগেরিক্যাল প্রতীকের আবরণ দিয়ে। রূপকথায় পাত্র পাত্রীর যেমন হঠাৎ আগমন ঘটে, আগপিছের পরিচয় ও যুক্তি প্রমাণের কোনো বালাই থাকে না, কতকটা সেই রকমই। যেমন আমাদের বংশ ইতিহাসের শুরু আমাদের বংশ বা গোত্রপতির মৃত্যুর ঘটনা দিয়ে। সারাংশ কতকটা এরকম। বংশের সর্দার তাহেনা বা শক্তি ঈশ্বর হিনার কাছে চলে গেছে। তার দেহটাও পাঠাবার ব্যবস্থা চলছে। সারা রাত তার দেহ পাহাড় শীর্ষে রাখা হয়েছিল। ঈশ্বরের কাছে তার দেহ যায়নি। এবার ছোট ভেলায় করে তার দেহ ঈশ্বরের উদ্দেশ্যে সাগরে ভাসাবার ব্যবস্থা করা হয়। বংশের তান্ত্রিক রানুই বা পবিত্র পুরুষ ভীষণ ব্যস্ত এই প্রস্তুতি নিয়ে। হঠাৎ দেখা গেল পশ্চিমে মুরিয়ার দিক থেকে একটা জাহাজ আসছে উপকূলের দিকে। এত বড় ও এমন জাহাজ আমরা কখনো দেখিনি। জাহাজ অনেক কাছে এসে গেল। জাহাজের সবকিছুই দেখা যাচ্ছে। পাল আগেই নামিয়ে ফেলা হয়েছে। জাহাজের পাল টাঙ্গানো উঁচু মাস্তুলে একটা বড় সবুজ পতাকা। বাতাসের অভাবে উড়ছে না। জাহাজের ডেকে আপাদমস্তক সাদা পোশাকের অনেক মানুষ। উপকূলে আমাদের লোকদের মধ্যে ভয় ও চাঞ্চল্যের সৃষ্টি হল। জাহাজটি আরও কাছে আসে। মৃতের সৎকারের কাজ বাদ দিয়ে আমাদের লোকেরা তীর, ধনুক, বর্ষা, গুলতি নিয়ে তৈরি হয়ে যায়। জাহাজের লোকজনও ডেকে এসে দাঁড়ায়, কিন্তু ওদের হাতে কোনো অস্ত্র ছিল না। আমাদের লোকদের অভিজ্ঞতা আছে, জলদস্যুরা বিভিন্ন রূপ ধরে আসে। শান্তিবাদী ও ভালো মানুষের ছদ্মবেশেও তারা নেই। সুতরাং আমাদের লোকেরা ওদের গতিরোধের জন্য তীর, বর্ষা নিক্ষেপ করে আক্রমণ শুরু করল। তীরগুলো মারাত্মক সূচালো পাথরের, বর্ষাগুলোও তাই। জাহাজের কয়েকজন আহত হয়ে পড়ে গেল, কিন্তু ওরা আক্রমণ করল না। প্রায় সবাই আড়ালে সরে গেল। মাত্র দুজন নতুন কাপড়ের বান্ডিল ও বস্তা থেকে খাদ্যশস্য আকাশে ছুড়ে দিয়ে বোঝাতে চেষ্টা করল, আমরা আক্রমণ বা দখলের জন্য নয়, ব্যবসার জন্য এসেছি। সর্দারের ছেলে, নতুন মনোনীত সর্দার, সবকিছু পর্যবেক্ষণ করছিল। সে আমাদের লোকদের উপর আক্রমণ বন্ধের নির্দেশ দিল। আক্রমণ বন্ধ হলে জাহাজ এসে তীরে ভিড়ল। জাহাজের ওরা সবাই তীরে নামল। লোকেরা সবাই দীর্ঘদেহী, ফর্সা, শুশ্রুমণ্ডিত, সকলেই প্রশান্ত চেহারার। চোখের দৃষ্টি স্বচ্ছ, তাতে কোনো হিংসা, কুটিলতার ছায়া নেই। দেখলে মনে ভয় জাগে না, বরং বন্ধু বলে মনে হয়। সবাই ওরা নিরস্ত্র। তীরে নেমে সবাই ওরা একসাথে হাত তুলে প্রার্থনা করল। তারপর ওরা উঠে এসে আমাদের সবার সাথে হাত মেলাল। দু চারটি তাহিতিয়ান শব্দ, দু চারটি প্রশান্ত মহাসাগরীয় অন্যান্য ভাষা মেশানো ভাষায় তারা বুঝালো তাহিতিয়ার কেউ তাদের শত্রু নয়, তারাও কারো শত্রু নয়। তারা ব্যবসা বাণিজ্য করে এবং সাধ্যমতো মানুষের উপকার করে। আমাদের লোকেরা তাদের জাহাজে চড়ল, দেখল জাহাজে কোনো অস্ত্র নেই, আছে কাপড়, খাদ্যশস্য এবং অন্যান্য কিছু ব্যবসা পণ্য। আমাদের লোকেরা তাদের বিশ্বাস করল অস্ত্র ছাড়া কেউ আসতে পারে, আত্মরক্ষার ব্যবস্থা ছাড়া কেউ আসতে পারে, এমনটা আমাদের লোকেরা অতীতে কখনো দেখেনি। আমাদের আক্রমণে ওদের কয়েকজন আহত হয়, তাদের মধ্যে একজন মারাও গেল। আহতদের তারা চিকিৎসা করল, তাদের চিকিৎসার ধরন উন্নত। আহত স্থান ওষুধ মেশানো পানি দিয়ে পরিষ্কার করা, ওষুধ লাগানো, কাপড় দিয়ে ব্যান্ডেজ বাঁধা, এসব বিষয় আমাদের লোকেরা এই প্রথম দেখল। তারা তাদের মৃত লোককে কুলে নামিয়ে তার সৎকার করার অনুমতি চাইল। আমাদের সর্দার পো মিরি
তাদের অনুমতি দিল। জাহাজ থেকে লাশ তারা উপকূলে নামিয়ে লাশকে গোসল করালো। সাদা কাপড় কেটে কয়েক টুকরো করে লাশকে পরিয়ে দিল। গোটা লাশকে সাদা কাপড়ে তারা মুড়ে ফেলল। সেই কাপড়ে মোড়া লাশ তারা সামনে রেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দুহাত বুকে বেঁধে কি সব পড়ল। তারপর আয়তকার সুন্দর একটা গর্ত বানালো। সেই গর্তের ফ্লোরে কাপড়ে মোড়া লাশকে যত্নের সাথে রেখে দিল এবং গর্তের আয়তকার মুখ তারা সাইজ মতো কাঠ, ডাল, লাকড়ি দিয়ে বন্ধ করে দিল। তার উপর বড় আকারের পাতা সাজিয়ে ঢেকে দিয়ে তাতে মাটি চাপা দিল। গর্তের উপরের এই মাটিকেও তারা সমান ও পরিপাটি করে রাখল। সবশেষে তারা সেই গর্তের চারদিকে দাঁড়িয়ে একসাথে প্রার্থনা করল। এই গোটা বিষয়টা আমাদের লোকেরা বিস্ময়ের সাথে দেখল এবং খুবই ভালো লাগলো তাদের এই লাশের সৎকার করা। বিশেষ করে আমাদের সর্দার পো মিরি ও আমাদের তান্ত্রিক রানুই খুবই মুগ্ধ হল মৃতের প্রতি সম্মান, যত্ন, তাকে ঘিরে প্রার্থনা, লাশ রাখার পদ্ধতি দেখে। আমাদের সর্দার আমাদের তান্ত্রিক লোকদের বলল, আমাদের মৃত সর্দারকে আমরা এভাবে রাখতে পারি। এতে সুবিধা হবে, আমার পিতা কোথায় আছেন তা আমি দেখতে পাব, তার সাথে কথা বলতে পারব। তান্ত্রিক ও আমাদের লোকেরা এতে খুব খুশি হল। তান্ত্রিক বলল, পাহাড়ে রেখে লাশ পশু পাখির পেটে দেয়া কিংবা লাশ সাগরে ভাসিয়ে দিয়ে হারিয়ে ফেলার চাইতে এটা অনেক ভালো। এসব দেখে সিদ্ধান্ত নেওয়া হলো, আমাদের সর্দারের লাশ ফুল পাতা দিয়ে ঢেকে না রেখে আগন্তুকদের লাশ যেভাবে জাহাজ থেকে নামিয়ে আদবের সাথে সৎকার করা হলো, সর্দারের লাশ সেভাবেই সৎকার করা হবে। আগন্তুকরাও এভাবে সৎকারের কথা বলল। আগন্তুকরা আনন্দের সাথে রাজি হল এবং কাজে লেগে গেল। তারা খুব যত্ন ও সম্মানের সাথে মৃত সর্দারকে গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে কাপড়ে মুড়ে আমাদের লোকজনদের সাথে নিয়ে আয়তকার সেই গর্তে সুন্দর করে রাখল। সবশেষে গর্তের উপর পাটি সাজানোর কাজ সম্পন্ন করার পর আমাদের লোকদের সাথে নিয়ে মৃতের মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করল। এমন সুন্দর ও নতুন ব্যবস্থায় আমাদের সর্দার পো মিরি ভীষণ খুশি এবং আমাদের লোকেরাও। এসব কাজে দুপুর হয়ে গেল। সূর্য মাথার উপর থেকে পশ্চিমে একটু হেলে পড়েছে। আগন্তুকদের একজন এসে আমাদের সর্দারকে বুঝালো তাদের প্রার্থনার সময় হয়েছে। তারা তাদের প্রার্থনার অনুমতি চাই। সর্দার সোৎসাহে অনুমতি দিয়ে জিজ্ঞাসা করল কার কাছে তারা প্রার্থনা করবে। অনুমতি নিতে আসা সে লোক বলল, এ বিশ্বজাহান যিনি সৃষ্টি করেছেন, যিনি এই বিশ্বজাহান সহ আমাদের সকলকে পালন করেন, তার কাছে আমরা প্রার্থনা করব। আমাদের সর্দার খুশি হয়ে বলল, খুব ভালো, আমরাও প্রার্থনা করি ঈশ্বরহীনার। আপনাদের প্রার্থনা দেখি। আগন্তুকদের কয়েকজন পাহাড়ের ঝর্ণা থেকে পানি এনেছে। দেখা গেল সেই পানি দিয়ে তারা সকলে একই নিয়মে মুখ, হাত, পা ধুয়ে নিল। একজন একটু উঁচুতে দাঁড়িয়ে দুই কানে দুই হাত চাপা দিয়ে উচ্চ স্বরে কয়েকটি বাক্য উচ্চারণ করল। তারপর তারা সকলেই ভিন্ন ভিন্নভাবে দাঁড়িয়ে কোমর বাঁকিয়ে হাঁটুর উপর হাত রেখে মাটির উপর মাথা রেখে প্রার্থনা করল। পরে তাদের প্রবীণ একজনকে সামনে রেখে তারা সকলে পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে যা যা করেছিল সামষ্টিকভাবেও তাই করল। সামনে দাঁড়ানো প্রবীণ ব্যক্তিটি যা করছে সকলে তাই করছে অদ্ভুত শৃঙ্খলার সাথে। তাদের প্রার্থনা শেষ হলে সর্দার ও তান্ত্রিক তাদের ডেকে জিজ্ঞাসা করল, আপনাদের প্রার্থনা দেখলাম খুব সুন্দর, কিন্তু শুরুতে একজন কানে হাত দিয়ে উচ্চস্বরে কি বলল, কেন বলল বুঝলাম না। আগন্তুকদের একজন বুঝিয়ে বলল, ওটা প্রার্থনার জন্য সকলকে আহ্বান করা। নিয়ম হল সকলকে প্রার্থনার জন্য ডেকে একসঙ্গে প্রার্থনা করতে হয়। সর্দার ও তান্ত্রিক উভয়েই বলল, সুন্দর নিয়ম। সকলের অংশগ্রহণে সংঘবদ্ধভাবে এমন প্রার্থনার পদ্ধতি আমাদের নেই। আমরাও তো এভাবে প্রার্থনা করতে পারি। প্রার্থনার নেতৃত্ব দানকারী প্রধান ব্যক্তি বলল, অবশ্যই পারেন। আমাদের সর্দার আবার জিজ্ঞাসা করল, কিন্তু প্রার্থনার সময় আপনাদেরকে তো অনেক কিছু পড়তে দেখছি, কোনো মন্ত্র এগুলো? আমরা তো জানি না। প্রধান ব্যক্তিটি বলল, অনেক কিছু পড়তে হয় প্রার্থনায়। আপনারা চাইলে আপনাদেরও শিখিয়ে দেব, কিন্তু সবার আগে একটা বিষয় আপনাদের জানতে হবে। সেটা হলো
এ বিশ্বজাহানের একজন স্রষ্টা আছেন। তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের যা প্রয়োজন সবই আমাদের দিয়েছেন। মৃত্যুর পর আমরা তার কাছে ফিরে যাব। সেখানে তিনি আমাদের পুরস্কার দেবেন অথবা শাস্তি দেবেন। দুনিয়ায় আমরা ভালো কাজ করলে সেখানে পুরস্কার পাব, মানে সুখের জীবন পাব, যা হবে চিরন্তন। আর দুনিয়ায় খারাপ কাজ করে গেলে সেখানে আমরা শাস্তি, মানে অসীম যন্ত্রণা, যাতনার এক জীবন পাব, যাও হবে চিরন্তন। স্রষ্টা আমাদের ভালোবাসেন। তিনি চান আমরা দুনিয়ায় ভালো কাজ করে মৃত্যুর পরবর্তী জীবনে পুরস্কার হিসেবে সুখের জীবন পাই। আল্লাহ বা স্রষ্টার এই ইচ্ছা মানুষকে জানাবার জন্যে এবং ভালো কাজের পথ কোনটা এবং মন্দ কাজের পথ কোনটা তা মানুষকে দেখাবার জন্যে কিছু কাল পর পর আল্লাহ বিশেষ লোকদের তার দূত হিসেবে পাঠান। এ ধরনের সর্বশেষ মহান ব্যক্তি এসেছিলেন, তার কাছ থেকে আমরা আমাদের প্রার্থনার এবং জীবনের অন্য সব বিষয় জেনেছি। এই বিশ্বাসকে মনে প্রাণে গ্রহণ করলে প্রার্থনার সব বিষয় আপনাদের কাছে সহজ হয়ে যাবে। এসব কথা বলতে গিয়ে প্রধান আগন্তুকের চোখ মুখ যেমন উজ্জ্বল হয়ে উঠেছিল, তেমনি শুনতে শুনতে আমাদের সর্দার ও তান্ত্রিকের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। প্রধান আগন্তুক থামতেই তারা দুজনেই বলে উঠল, আপনি যা বলেছেন সব ভালো কথা, সব কথাই আমরা বিশ্বাস করি। আনন্দে উজ্জ্বল হয়ে উঠল আগন্তুক প্রবীণের মুখ। বলল, দিনে 5 বার আমরা প্রার্থনা করি, সবই আপনাদের জানাবো এবং শেখাবো। দীর্ঘ কথা বলার পর থেমে গেল ফাদার মাহকো। আহমদ মুসা বিস্ময়ের সাথে শুধু শুনছিল তাই নয়, গোগ্রাসে যেন গিলছিল। ফাদার মাহকোর থামাটাই বিরাট এক ছন্দ পতনের মতো ধাক্কা খেল সে। তাই ফাদার মাহকো থামার সঙ্গে সঙ্গে আহমদ মুসা বলল, তারপর কি স্যার? তারপর কি আমিও জানি না। হাতে লেখা 100 পৃষ্ঠার একটা পড়ে যাওয়া বইয়ের প্রথম 20 পৃষ্ঠার কাহিনী আমি বললাম। এর পরের পাতাগুলো পুড়ে গেছে। মাঝের 40 থেকে 50, মানে এই 10 পৃষ্ঠা আবার অক্ষত পাওয়া গেছে। পরের পৃষ্ঠাগুলো পাওয়া যায়নি। নিশ্চয় পুড়ে শেষ হয়ে গেছে, বলল ফাদার মাহকো। মাঝের 10 পৃষ্ঠায় কি আছে স্যার? জিজ্ঞাসা আহমদ মুসার। বলবো বলছি, বলল ফাদার মাহকো। একটু থামল, তারপর নড়ে চড়ে বসে আরেকটু সরাসরি আহমদ মুসাদের মুখোমুখি হল। অধ্যাপক মাহকো মুখ খুলল, বলতে শুরু করল আবার। এই 10 পাতায় তাহিতি এলাকার এবং তাহিতির জনজীবনের কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে। সারাংশটা এরকম। আগন্তুকরা যে জাহাজ নিয়ে এসেছিল তাতে লোহার ব্যবহার ছিল মুখ্য। কাঠগুলো ছিল লোহার পেরেকে আটকানো, আবার লোহার পাতে মোড়া। জাহাজের রেলিং ও সিঁড়ির কাঠামো ছিল লোহার। আগন্তুকরা লোহার ব্যবহার নিয়ে এলো তাহিতি এলাকায়। তীর বর্ষার মতো আত্মরক্ষার অস্ত্র তৈরি, ছুরি কাটারির মতো নিত্য ব্যবহার্য উপকরণ তৈরি হলো এবার লোহা দিয়ে। তৈজসপত্রের মধ্যে লোহার ব্যবহার ঢুকে গেল। হাঁড়ি, বাটি, কড়াইয়ের মতো জিনিস তৈরি হলো লোহা দিয়ে। ভীষণ খুশি তাহিতির মানুষ। সবচেয়ে বড় খুশির বিষয় ছিল তাহিতি এলাকায় কৃষ্টির প্রচলন, কাপড়ের ব্যাপক আমদানি এবং কাগজের ব্যবহার শুরু হওয়ার বিষয়। আগন্তুকদের সাথে ছিল গম, জব ছাড়াও কয়েক ধরনের সবজির বীজ। উপকূলে সমভূমি এবং উপত্যকাগুলোতে আগন্তুকরা নিজেরা জঙ্গল কেটে ঘাস সরিয়ে চাষের কাজে লেগে গেল। হাতে কলমে ভূমি চাষ শেখালো তাহিতিবাসীদের। মাটিতে গম, জবের গাছ উঠল, তা থেকে গম ও জব প্রভৃতি খাদ্যশস্য মানুষ পেল। উপকূল ও উপত্যকার নরম মাটিতে তৈরি হল নানা সবজির সমারোহ। বিস্ময়কর পরিবর্তন এলো তাহিতি অঞ্চলের মানুষের অর্থনৈতিক জীবনে। কাপড়ের সরবরাহ এলো, তার সাথে এলো পোশাকের নতুন ধরন। নগ্নতা নিষিদ্ধ হয়ে গেল। মেয়েদের মাথা, গা ও পা পর্যন্ত ঢেকে পোশাক পরার রীতি হয়ে গেল। আর ছেলেরা কমপক্ষে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা পোশাক পরতে লাগল। আগন্তুকদের নিয়ে আসা কাগজ তাহিতিতে নিয়ে এলো লেখাপড়া। আগন্তুকরা সামষ্টিক প্রার্থনার জন্য সবাইকে নিয়ে যে প্রার্থনা গৃহ তৈরি করল, তাতে পড়াশোনার আয়োজন করা হলো সকাল ও সন্ধ্যায়। আগন্তুকরা তাহিতি ভাষা শিখল, আর তাহিতিয়ানদের তারা শেখালো তাদের ধর্মগ্রন্থ পড়ার ভাষা।
দুই শিক্ষায় একসাথে প্রার্থনা গৃহে হতো। প্রার্থনা গৃহ ছিল পশ্চিমমুখী। পাতার মাদুর ফেলে মেঝেতে সম্মিলিতভাবে পশ্চিমমুখী হয়ে প্রার্থনা হতো। আগন্তুকরাই প্রার্থনা শিক্ষা দিয়েছিল এবং মানুষ তা সানন্দে গ্রহণ করেছিল। তাদের ঈশ্বর হিনা তাদের কাছে আল্লাহ হয়ে গেল, অথবা আগন্তুকদের ঈশ্বর আল্লাহ তাহিতিদের কাছে ঈশ্বর হিনার রূপ নিয়ে এলো। তবে হিনার প্রতিকৃতি তৈরি বন্ধ হয়ে গেল। বলা হলো, যিনি অদৃশ্য নিরাকার, তাকে আকার দেয়া ঠিক নয়। তার আকার দিলে তার সম্পর্কে ধারণা ও বিশ্বাস ধীরে ধীরে বিকৃত ও পরিবর্তিত হতে পারে। তাহিতিয়ানদের জীবনে সবচেয়ে বড় যে পরিবর্তন এলো সেটা সামাজিক ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক যোগাযোগ। আগে ছিল পারিবারিক ও বংশীয় সর্দার বা হেডম্যান হওয়ার সিস্টেম। আগন্তুকরা তৈরি করল বহু অংশ মিলে আঞ্চলিক ও ভূখণ্ডগত বা সমাজভিত্তিক পরিচালক বা শাসক হওয়ার সিস্টেম। ঠিক হল, সবচেয়ে বয়স্ক, জ্ঞান ও চরিত্রে সর্বজন মান্য এমন ব্যক্তি শাসক বা পরিচালক হবে। তিনি অপারগ হলে প্রবীণরা বসে অন্তত বেশিরভাগ প্রবীণ একমত হয়ে যোগ্য কাউকে পরিচালক বা শাসক বানাবেন। আবার বেশিরভাগ প্রবীণ তার সাথে একমত না হলে শাসক তার পদ থেকে সরেও যাবে। কিন্তু এই ব্যবস্থা পরবর্তীকালে চলতে পারেনি। স্থিতিশীলতা আনায়ন এবং বহুদা বিভক্তি নিরসন করার জন্য বংশীয় শাসন এসে যায়। এভাবে আমাদের পামরি রাজবংশ ক্ষমতায় আসে। আমাদের পামরি বংশ শুরু থেকে আগন্তুকদের সাথে গভীরভাবে সংশ্লিষ্ট। আগন্তুকদের প্রায় সবাই স্থায়ীভাবে বসবাস করে শুরু পামরি আরও এলাকায়। আগন্তুকদের কিছু শিক্ষক হিসাবে, ধর্মনেতা হিসাবে, বিশেষজ্ঞ এবং উপদেষ্টা হিসাবে গোটা তাহিতি, মুরিয়া এবং অন্যান্য দ্বীপে ছড়িয়ে পড়েছিল। তারা সেসব অঞ্চলে বসতি স্থাপন করে। আগন্তুকদের সাথে পামরিদের ব্যাপক বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়। পামরি রাজবংশের প্রথম রাজা আরি আবদালা আরিন্নু ছিল আগন্তুকদের প্রথম জাহাজের নেতা এবং বিজ্ঞ আধ্যাত্মিক পুরুষ। আবদালাহ বানজাদার মেয়ের ঘরে প্রিয় নাতি। আগন্তুকরাই তাহিতির প্রথম আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে। মাঝে মাঝে জাহাজে সে নোঙ্গর করত আমাদের আড়ুতে। জাহাজ থেকে বিভিন্ন পণ্য নামত। তাহিতির কিছু ফলমূলও তারা নিয়ে যেত। বোঝা যেত তারা আগন্তুকদের পরিচিত বা তাদের সমাজেরই কেউ। জাহাজে আসা কেউ কেউ থেকে যেত, আবার তাহিতি থেকে কেউ কেউ চলে যেত। আমাদের আগন্তুকরা ও জাহাজের লোকরা ছিল একই ধর্মের। প্রার্থনার সময় জাহাজ থেকে প্রার্থনার আহ্বান আসত। শোনা যেত জাহাজগুলো আসছে সুমাত্রা, জাম্বোয়াং, ফিজি হয়ে, আবার চলে যেত কোনোটি পেরু, কোনোটি মেক্সিকো, গোয়াতেমালা, পানামার দিকে। এসব দেশসহ বিভিন্ন দেশের কাহিনীও শোনা যেত আমাদের আগন্তুক সহ তাদের কাছে। এভাবে তাহিতিয়ানরা প্রথম জানল পৃথিবীতে বহু উন্নত মানুষ, উন্নত দেশ আছে, রাজ্য আছে, রাজাও আছে। তাহিতির সাথে এসব দেশের লেনদেনও শুরু হয়ে গিয়েছিল। তাহিতির কি দরকার, কি চাই জানাতে হতো। পরের জাহাজে সব পাওয়া যেত। বলা যায় এভাবে সব দিক থেকে এক সময়ের অন্ধকার তাহিতি আলোময় হয়ে উঠেছিল। থামল ফাদার মাহকো। থেমে আবার বলে উঠল, অবশিষ্ট 10 পৃষ্ঠার সারাংশ মোটামুটি এটাই। স্যার, আপনার সংগ্রহে তো আরও কাহিনী আছে, সেসবে নতুন কিছু নিশ্চয়ই আছে, আহমাদ মুসা বলল। প্রথমে আমি আমার বংশীয় কাহিনী 100 পাতার গ্রন্থগুলো শোনানোর চেষ্টা করেছি। কাঠামোগত একটা গ্যাপ পূরণ হয়েছে, কিন্তু কাহিনীর গ্যাপ রয়ে গেছে। সুতরাং এ থেকে তোমার কোনো লাভ হবে না, অধ্যাপক মাহকুহ বলল। অন্য আরও বংশত্ব কাহিনী আছে, সেসবও কি আপনি সংগ্রহ করেছেন? বলল আহমাদ মুসা। সেসবের অনেক আমি সংগ্রহ করেছি, সেগুলো সবই শ্রুতি ও স্মৃতি থেকে লেখা। লিখিত কাহিনীর পরবর্তী পর্যায়ে এগুলো। পরিবর্তন ও বিকৃতির অনেক হাওয়া বয়ে গেছে সবের উপর দিয়ে। তুমি যার সন্ধান করছো তা তুমি পাবে না ও সব থেকে, ফাদার বলল। তাহলে তাহিতির ইতিহাস এভাবে হারিয়ে গেল? আহমাদ মুসার জিজ্ঞাসা। শুধু তাহিতি নয়, গোটা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইতিহাস এভাবে হারিয়ে গেছে। এখন বলা হচ্ছে ইতিহাসের শুরু হয়েছে ইউরোপীয়দের আগমনের আশপাশ থেকে। আমি জানি না কিভাবে এই ইতিহাসের উদ্ধার সম্ভব এবং কারা এ দায়িত্ব নেবে, বলল ফাদার মাহকো
একটা দীর্ঘশ্বাসের সাথে। ইতিহাস কি এভাবে সবটাই মুছে ফেলা যায়? আহমাদ মুসা বলল, এখন যায় না, কিন্তু তখন যেত। তখন এখনকার মতো নানাজনে নানাভাবে ইতিহাস লিখত না। ইতিহাসের লিখিত রূপও ছিল না। ইতিহাস থাকত স্মৃতিতে। পরে ইতিহাস লেখা শুরু হলে তাও ছিল সীমিত। তাহিতি অঞ্চলের দুর্ভাগ্য হল, লিখিত হবার পর তাহিতি অঞ্চলের ইতিহাস নষ্ট হয়ে গেছে। সিদ্ধান্ত নিয়ে সুপরিকল্পিতভাবে লিখিত ইতিহাসগুলো ছিনিয়ে এনে একসাথে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছে। তবে পরবর্তীকালে নিরপেক্ষ লোকদের গবেষণা ও অনুসন্ধানে অন্ধকার অতীত মাঝে মাঝে কিছুটা ঝিলিক দিয়ে উঠেছে। এই যেমন ব্রিটিশ সমুদ্রচারী ক্যাপ্টেন কুক, যিনি তাহিতি এসেছিলেন 1769 সালে। তার সহ অভিযাত্রী বিতানি জোসেফ ব্যাংকস বলেছেন, পলিনেশীয় ভাষায় উৎপত্তি দক্ষিণ পূর্ব এশিয়া থেকে। তিনি বিভিন্ন তাহিতিয়ান শব্দের উৎস খোঁজ করতে গিয়ে বলেছেন, তাহিতিয়ান এ ভাষার শেকড় শুধু দক্ষিণ পূর্ব এশিয়া নয়, আরও পশ্চিমে ভারত মহাসাগর, আরব সাগর এলাকা পর্যন্ত বিস্তৃত। ক্যাপ্টেন কুক তুপাইয়া নামে এক তাহিতিয়ান নাবিকের কথা বলেছিলেন। এই নাবিকের সাথে আলোচনা করে তিনি দেখেন, এ নাবিক উত্তর পূর্বে মার্কুইজ দ্বীপপুঞ্জ, পূবে তুয়ামতু অ্যাটল দ্বীপপুঞ্জ, দক্ষিণে অস্ট্রেলি দ্বীপপুঞ্জ পর্যন্ত জানে, কিন্তু পশ্চিম দিকে তার জ্ঞান দক্ষিণ পূর্ব এশিয়ান গোত্রভুক্ত প্রমাণিত হয়েছে। এভাবে তাহিতিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষের ভাষা, সংস্কৃতি, ইতিহাস সবই দক্ষিণ পূর্ব এশিয়া ও আরও পশ্চিমের সাথে যুক্ত। জনসংখ্যার বিস্তার যেমন ওই দিক থেকে এসেছে, তেমনি ভাষা সংস্কৃতি সব ওই দিক থেকে এসেছে। আর অষ্টক শতক থেকে সপ্তদশ শতক পর্যন্ত মুসলিম আরব বণিক, নাবিক ও মিশনারিরাই আটলান্টিক ও ভারত মহাসাগরের মতো প্রশান্ত মহাসাগরও চষে ফিরেছে। তারাই তাহিতির মতো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপমালার ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের জনক। সমুদ্র, সমুদ্রপথ ও দিক নির্ণয় সম্পর্কে তাহিতিয়ান নাবিকদের যে বিস্ময়কর জ্ঞান ছিল, তা মুসলিম সভ্যতার সমুদ্রচারী আরব নাবিকদের কাছ থেকেই পাওয়া, কিন্তু সেই ইতিহাস মুছে গেছে। একজন ইউরোপীয় বিজ্ঞানী বলেছেন, যেদিন নাবিক তুপাইয়াদের সমুদ্রজ্ঞানের উৎস সম্পর্কে জানা যাবে, সেদিনই পরিষ্কার হবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চলে বসবাসকারী মানুষের ইতিহাস। এই ইতিহাসের সন্ধান যদি আমরা চাই, তাহলে আমাদের যেতে হবে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে। এভাবে আমাদের যেতে হবে এশিয়ার অভ্যন্তর পর্যন্ত। কিন্তু দুঃখজনক হল, এই কথা বলা হয়েছিল নাবিক তুপাইয়াদের কথার আলোকে। সেই সময়ের অবস্থা এখন নেই। অনেক ঝড় বয়ে গেছে, তারপর সে ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে সে সময় পর্যন্ত ইতিহাসের সব উপকরণ। এরপর ফাদার মাহকো দীর্ঘ বক্তব্য দেওয়ার পরে থামল। কথা শেষ করে ফাদার মাহকো তার হাঁটু মুড়ে বসা অবস্থাটা একটু শিথিল করল। হিপটা মেঝের উপর রেখে দুপা একটু সরিয়ে নিল। গভীর একটা আনন্দের ছায়া আহমাদ মুসার চোখে মুখে। সব মনোযোগ ঢেলে দিয়ে যেন শুনছিল আহমাদ মুসা ফাদার মাহকোর কথাগুলো। তার পেছনে বসা মারেভা, মাহিন ও পাশে একটু তফাতে বসা মারেভা মাহিনের মা, তাদের সবার চোখে দুনিয়ার বিস্ময়। এসব কোনো কথাই তাহিতির কোনো ইতিহাস গ্রন্থে লেখা নেই। ফাদার মাহকো থামলে আহমাদ মুসা বলল, স্যার, আপনাকে কষ্ট দিচ্ছি, তবু স্যার বলছি, আমার প্রশ্নের স্পষ্ট জবাব মেলেনি।